বেশি ইউজ করা যায় সেটা আমরা করব। কস্টিকাম আসলে গুছিয়ে নিতে পারি না, অনেক ডাটা, অনেক ইনফরমেশন। তো আমি আসলে মানে সেগমেন্ট করে করে যে আলাদা করব এইরকম করে উঠতে পারিনি, ফলে একটু মনে হয় হ্যাপাজার্ড হয়ে গেছে, অনেক কিছু ওইভাবে গোছায় ডেলিভারি হয়নি। তবে আমি যেটুকু মনে করি কস্টিকাম হচ্ছে এরকম একটা মেডিসিন, মানে ক্লাসিক্যাল ওয়েতে তো প্রচুর ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে যতখানি দেখানোর চেষ্টা করেছি, শেখানোর চেষ্টা করেছি, আপনারা যদি ভেতরটা নিতে পারেন, আমার ধারণা কস্টিকাম এই একটা মেডিসিন দিয়ে আপনাদের সবকিছু উসুল হয়ে যাওয়ার কথা। কারণ খুব ডিপ অ্যাক্টিভ মেডিসিন, এবং মানে করতে পারে না এমন কোনো কাজ নাই। আমি একটা কেস শেয়ার করার ইচ্ছা ছিল, এটা রেনাল ফেলিওরের কেস। হ্যাঁ, এবং মানে এই পেশেন্টটাকে ডায়ালিসিস করা হতো, সম্ভবত সপ্তাহে 2 বার বা 3 বার পর্যন্ত করতো। মোটামুটি 80 মারা গেছে রোগী, সেটা বড় কথা না, মানুষ মারা যাবেই, কিন্তু শেষ পর্যায়ে তার ডায়ালাইসিসের রেশিওটা কমে গেল, এবং মানে যে পরিমাণ ডায়ালিসিস করার পরে ক্রিয়েটিনিন তার 4.5 এর নিচে নামতো না, একদম নরমাল রেঞ্জে, মানে 1.3 বা এরকম আমার কাছে রিপোর্ট গুলো আছে। এইরকম একটা কেস আমি কস্টিকাম দিয়েছিলাম এবং সেই রকম রেজাল্ট আর কি। তো সেই কেসগুলো শেয়ার করতে পারলে ভালো হতো, কিন্তু ওই যে আমরা একটু ফ্রেমের মধ্যে থাকি, ফ্রেমের মধ্যে থাকলে তো আসলে সবকিছু হয়ে ওঠে না, করাও যায় না। তো মনে হয় খুব কম গল্পই করেছি, আমার যেটা মনে হয় গত 8টা ক্লাসে গল্প করে সময় কাটাইছি তা কিন্তু না। হ্যাঁ, আমার 45 মিনিটস ক্লাস হওয়ার কথা, আমি তো এডিট করতে যেয়ে দেখি যে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত হয়ে যায়। আমি জিনিসকে দেখে 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 1 ঘন্টার নিচে নামাতে পারি না, এটা হয়ে যায়। তো আলটিমেটলি শেখায় হয় কি যে একটা সিলেবাসের মধ্যে আসতে পারলে ভালো হয়, সবসময় তো আর ওইভাবে করা যায় না। যাক, আমি আজকে আপনাদের সাথে গতদিনকে আমি যে দুইটা রুব্রিক্স আলোচনা, 3টা রুব্রিক্স আলোচনা করেছিলাম প্যারালাইসিস কেন্দ্রিক, আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। বুঝতে পারেননি এরকম কেউ কি আছেন গতদিনের পড়া থেকে? ভিডিও আপনারা দেখছেন কিনা সেটাও বুঝতে পারি না, ভিডিও দেখলে একটা লাইক দিতে হয়, সেটাও আপনাদেরকে বলতে হয়, আপনারা করেন না। আমি লাইকটা শুধু কাউন্ট করি যে কতজন ভিডিওটা দেখলেন সেটার উপরে। তো আপনারা, আমি আশা করব যে আপনারা ভিডিও দেখবেন এবং লাইকটা দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা কারা দেখতে পেরেছেন, কতজন দেখতে পেরেছেন। তো আজকে আমি একটা রুব্রিক্স নিয়ে আলোচনা করব, আরেকটা খুব ইন্টারেস্টিং রুব্রিক্স। এটাতে ওয়ান এন্ড অনলি মেডিসিন হচ্ছে কস্টিকাম। রুব্রিক্সটা হচ্ছে ফেয়ার ক্লাইম্বিং বয়েজ শুড বি হার্ম দ্যাট। ফেয়ার ক্লাইম্বিং বয়েজ শুড বি হার্ম দ্যাট। পানি খেয়ে আসি। এই কথা কত দিক মানে দে 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 আর একটু ছোট কাটো। সরি, গলাটা একটু শুকিয়ে আসছিল। ওইদের পাওয়া যায় ওইদের। তো আমরা আজকে আলোচনা করব ফেয়ার ক্লাইম্বিং বয়েজ শুড বি হার্ম দ্যাট। ফেয়ার দ্যাট ক্লাইম্বিং বয়েজ শুড বি হার্ম দ্যাট, আমরা এইভাবে যদি পড়ি তাহলে ভালো হবে। মানে কি, একটা মেডিসিন আছে কস্টিকাম, কস্টিকামের ভয় থাকে যে অন্যরা, বিশেষ করে ক্লাইম্বিং বয়েজ শারীরিক বা মানসিক ক্ষতিগ্রস্ত হতে পারে বা আঘাত পেতে পারে, এরকম একটা ভয় তার মধ্যে কাজ করে। আমরা যদি ইন জেনারেল গ্রস লেভেলে যদি রুব্রিক্সটার মানে করি তাহলে এরকম দাঁড়ায়। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্লাইম্বিং বয়েজ। এই ক্লাইম্বিং বয়েজ কি, এইটা আমাদের আসলে জানা দরকার। তো ক্লাইম্বিং বয়েজ জানার আগে আমরা একটা ভিডিও একটু দেখে নিই।
ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আমার বোঝানোটা অনেক সহজ হয়ে যাবে। নাটক Chimney sweep. আমি এইটাকে আবার বাংলাও করে দেব, আপনাদের টেনশনে কিছু নেই, আপনারা একটু দেখতে থাকেন, মানে অ্যানিমেশন দেখলে মাথার মধ্যে এটা থেকে যায়। হোয়াট ইজ ক্লাইম্বিং বয়েজ? Dangerous jobs in history. Chimney sweepers, as the name implies, had the job of climbing up into narrow chimneys to clean the ash and soot away. Without this maintenance, chimneys could catch fire. The job had been around for some time, but it wasn't until the 18th century that the demand really increased, with the rise of urbanization and the Industrial Revolution. And as fireplaces were the source of heat for most homes, the job was in high demand. Master sweeps took on apprentices known as climbing boys. Children became the preferred person for the job of chimney sweep due to their small size, which made it possible for them to climb into the stone chimneys. These climbing boys were poor and recruited from workhouses and orphanages. Sometimes they were kidnapped by the chimney sweepers or sold to them by their parents. The climbing boy had to climb up chimneys with a large flat brush over his head, using his elbows and knees to move up like a caterpillar. He also had a metal scraper to take away tougher bits. The nastiest of masters would prod the climber or start the fireplace to terrify the climbing boy into working faster. Once they reached the top of the chimney, they would slide down and bag up all the soot at the bottom to take away. When they climbed up, the climbing boy's elbows and knees were often scraped raw, and they would be covered in calluses. The job was also claustrophobic because of the narrow chimneys, sometimes so narrow that the climbing boy could become stuck with their knees close to their chin. If a layer of soot fell while they were trapped like this, they could die from suffocation or burned alive if the chimney caught alight. There were also long-term effects of repeated exposure to the inside of chimneys. Inhaling the poisonous soot, dust, and smoke caused irreversible lung damage and disease, which would eventually cause death. Their joints could also become deformed from staying in cramped positions for so long. There was no pay for climbing boys, which was taken by the master sweep. Instead, they were given food and a place to sleep. Because of the narrow construction of chimneys, younger children were used, sometimes as young as 4. By the time they were 10, they were usually too tall. The climbing boys were purposely kept malnourished, so their stunted growth would enable them to keep doing the job. In 1803, a new mechanical brush was invented as an alternative, but chimney sweeps and their clients still preferred to use climbing boys to do the job. In Britain in 1840, a law was passed which made it illegal for any person under 21 to climb a chimney, and raised the minimum age of apprenticeship to 16, although it was mostly ignored. A Chimney Sweepers Act passed in 1875, which required sweeps to be licensed, and made it the duty of the police to enforce it, finally putting an end to child chimney sweeps. ঠিক আছে না Subscribe for more history videos. পড়ে গেছে না তো কেবল পড়ে এই ধরো ধরো আমি কি পরে উঠে গেলে তো আমরা মনে হয় ভিডিওটা দেখলাম, আপনারা বুঝতে পারলেন কিনা জানি না। যাক, আমার ল্যাপটপটা চালু হয়ে গেছে, আমি রেকর্ডিংটা আবার চালু করলাম। তাহলে কি হলো? ফেয়ার ক্লাইম্বিং বয়েজ শুড বি হার্ম দ্যাট কস্টিকাম একমাত্র মেডিসিন। আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে ক্লাইম্বিং বয়েজ শুড বি হার্মড, ক্লাইম্বিং বয়েজ শুড বি হার্মড। তো আমরা ক্লাইম্বিং বয়েজটা কি সেটা বোঝার চেষ্টা করলাম। আপনারা কি বুঝলেন সেটা জিজ্ঞাসা করছি না, আমরা এটা নিয়ে আলোচনা করছি। বেসিক্যালি এই ক্লাইম্বিং বয়েজ এর একটা কারা ক্লাইম্বিং বয়েজ, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। হ্যাঁ, রোমান্টিক এরা বলে। রোমান্টিক এরা মানে রোমান্টিক যুগ,
রোমান্টিক যুগ বলা হয় 1785 সাল থেকে 1830 সাল পর্যন্ত। এই এই যে সময়কাল এটাকে বলা হয় রোমান্টিক এরা। আপনারা রোমান্টিক এরা দিয়ে যদি গুগলে লিখেন উইকিপিডিয়াতে অনেক কিছু পেয়ে যাবেন। এই সময় আসলে অনেক শিল্প বিপ্লব হয়েছে, বিভিন্ন ধরনের সাহিত্যের, তারপরে বিভিন্ন সেক্টরে ঠান্ডা উন্নতি হয়েছে। তো এই সময়টাতে হত দরিদ্র সম্প্রদায়ের মধ্যে শিশু শ্রমটা খুবই স্বাভাবিক একটা ঘটনা ছিল এবং তা প্রায়শই ভয়াবহ বাস্তবতায় বাস্তবতার পরিণতি ঘটতো। অনাথ বা দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শিশুরা প্রায় বাবা মা বা এতিম লোকজনদেরকে তার তাদেরকে দাস হিসাবে বিক্রি করে দিত। যে অরফানেজ গুলো থাকতো তারাও সুযোগ পেলে বাচ্চাদেরকে বিক্রি করে দিত, আর যারা দরিদ্র ছিল ওই সময়ে ক্লাস ছিল, যারা বড় লোক ছিল তারা তো বড় লোক হতো, আর যারা দরিদ্র তারা খুবই দরিদ্র ছিল যে খাবারের পেত না ঠিক মতো। তো তারা তাদের সন্তানকে বিক্রি করে দিত। তো এই শিশুদেরকে দিয়ে যে কাজগুলো করানো হবে বলে কিনে নিত, হ্যাঁ, সেই কাজগুলো কিন্তু সহজ ছিল না এবং বিপজ্জনক পরিবেশে এদেরকে দিয়ে কাজ করানো হতো। তো দরিদ্র বাবা মা যত তাড়াতাড়ি সন্তানের জন্য দেখা যাচ্ছে এরকম কাজ খুঁজে পেত, তখন দেখা যাচ্ছে যে মালিক যারা নিতে চায় তাদের কাছে বিক্রি করে দিত। তো এই শিশু শ্রমের এই বয়স সাধারণত দেখা যেত 3 থেকে শুরু হতো, 3 বছর বয়সী বাচ্চা থেকে শুরু হতো ইয়ে করতে। যে ভিডিওটাতে দেখলেন না, ছোট বাচ্চা ইয়ে করছিল। তো এই বাচ্চাগুলাকে মূলত যেগুলো ছোট সাইজের বাচ্চা, আপনার 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা, এই বাচ্চাগুলাকে চিমনি সুইপার হিসাবে নিয়োজিত করা হতো। হ্যাঁ, এদেরকেই বলা হতো হচ্ছে ক্লাইম্বিং বয়েজ। চিমনি যেটা দেখলেন, চিমনিটা কি শীত প্রধান দেশে একটা ফায়ার প্লেস থাকে, ফায়ার প্লেসে আগুন জ্বলছে নিচে, আর ওই ধোঁয়াটা উপর দিক দিয়ে যাতে বাড়িয়ে যায় ওইরকম একটা চিমনি তৈরি করা থাকে। আমাদের বাংলাদেশে এরকম দেখা যায় না, পুরনো কিছু বাড়িতে এরকম হয়তো আছে, ব্রিটিশ পিরিয়ডে কিছু বাড়ি আমাদের রাজশাহীতেও আছে, বিভিন্ন জায়গায় আছে। তো সেই জায়গাগুলোতে ফায়ার প্লেস বা চিমনি ইয়েটা দেখা যায়, কিন্তু ইন জেনারেল আমরা এটার সাথে অতটা পরিচিত না। তো এই বাচ্চাগুলা করতো কি, ওই চিমনি পরিষ্কার করতো। তারা দেখা যাচ্ছে যে এরকম ক্লাস পিপুল, যার বাড়িতে এরকম চিমনি আছে, বড় লোক, তারা এরকম বাচ্চা কিনে ফেলতো এবং আইনগতভাবে ওই বাচ্চার অভিভাবক সেই পার্সনই হতো, সেই মনিব বা সেই মালিক সেই হতো। তো এই বাচ্চাগুলা টেক কেয়ার করা, তাদের বিভিন্ন পারফরম্যান্স খাটানো, এই কাজগুলা এই বাচ্চাদেরকে দিয়ে তারা করাতো। তো প্রায় দেখা যেত একজন ক্লাইম্বিং বয়েজ বা চিমনি সুইপারের কাজ করতে যে এই শিশুটা অসুস্থ হয়ে পড়তো, অনেক সময় আহত হয়ে যেত, আবার দেখা যাচ্ছে যে কাজ করতে করতে মারা যাচ্ছে, কারণ তো এটা গরম জায়গা আর খুব ন্যারো প্লেস। ওই যে ভিডিওতে দেখলেন খুবই চিকন জায়গা, এখানে বড় মানুষ কিন্তু ঢুকতে পারবে না, ওইরকম 3-4 বছরের বাচ্চারা ওই ন্যারো প্যাসেজ দিয়ে উপরের দিকে উঠতো আর কি, এবং এত কম জায়গা থাকতো সেখানে নড়াচড়া করা সহজ হতো না। তো এই কাজে বাচ্চাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা, এমনকি দেখা যাচ্ছে সারাদিন ওই আঁটো জায়গার মধ্যে থাকতে হচ্ছে। হ্যাঁ, তো অনেককে বাফ ইট করতে হতো, তাদের চিমনির ভেতরে এই যে বাফ ইট করা বলে, কাপড় দিয়ে একদম জোরে জোরে স্ক্র্যাবিং করতে হতো, ঘষে ঘষে চকচক করতে হতো, সব তো আর ইয়ে হতো না, আপনার ইটের তৈরি হতো না, কিছু থাকতো দেখা যাচ্ছে পিতল বা ধাতব জিনিস দিয়েও চিমনি তৈরি করা থাকতো, ঘষে ঘষে চকচক করতে হতো, শক্তি খাটায় পরিষ্কার করতে হতো, আর পরিষ্কার করছে আর উপরের দিকে উঠতেছে। তো এই কাজগুলো করার সময় এই বাচ্চাগুলাকে হাঁটু আর কনুইয়ের ব্যবহার করতে হবে, কনুই দিয়ে স্ক্রলিং আর হাঁটু দিয়ে ধরে ধরে উপর দিকে উঠতে। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, চিমনি গরম থাকে, ফলে শুধু তার জামা কাপড়ই পুড়ে যেত না, বাচ্চাদের চামড়াও পুড়ে যেত এবং ওই যে মশা লেগে চামড়া উঠে যেত। তো দুর্ভাগ্যবশত কিছু কিছু চিমনি এতটাই জ্যাম থাকতো যে তারা ঘন্টার পর ঘন্টা সেখানে আটকে থাকতো। কিছু বাই লাখ আর কি, কিছু শিশু হয়তো ওরকম আটকে যাওয়া জায়গা থেকে রক্ষা পেত এবং অন্যদের দেখা যাচ্ছে গলা পর্যন্ত, যে একটা ভিডিও দেখালো না, ভিডিওর একটা অংশে যে একদম গলা পর্যন্ত কয়লা দিয়ে আটকে আছে, এইভাবে কি
প্রচন্ড সাফোকেশন হয়, সাফোকেশন হয়ে আবার অনেক মারা যেত। তো ওই যে ক্লাইম্বিং বয়েজ এর এই ধরনের মৃত্যুকে দুর্ঘটনা বলে কিন্তু তার মালিক যারা ছিল তারা চালিয়ে দিত। তো এটার একটা লম্বা সাইড ইফেক্ট কিন্তু বাচ্চাদের উপরে থাকতো। কারো কারো ওই যে চোখের উপরে অতিরিক্ত কালির ইয়ে আসার জন্য, না ডাস্ট ইয়ে হওয়ার জন্য অনেক অন্ধ হয়ে যেত, অনেকে শরীর হয়ে যেত। যেমন ব্র্যান্ডি পা বলে, ব্র্যান্ডি পা মানে পাগুলো চিকন চিকন সরু পোলিওর মতন নিচের দিকে শুরু, আর এই অংশগুলা হচ্ছে আপনার প্রশস্ত হয়ে যেত আর কি। তো বেশিরভাগ ক্লাইম্বিং বয়েজ যাদের স্বাস্থ্য যদি ভালো থাকতো, পরবর্তীতে তারা একদম সুঠামদের সুপুরুষ, কারণ তারা তো স্ট্রাগল করে বড় হয়েছে, তাই না? তো এবং দেখা যাচ্ছে যে তারাও ধীরে ধীরে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল, তারাও একসময় মালিক হয়ে গেল, একটা ওনার হয়ে গেল, মনিব হয়ে গেল। তারাও দেখতো যে আমরাও নির্যাতিত হয়েছে, তারাও ওরকম শিশু কিনে ওইরকম শ্রম করাতো, মানে পর্যায়ক্রমে জিনিসগুলো চলতো। তাহলে বুঝতে পারছেন কিরকম নির্যাতিত শিশুর কথা, ক্লাইম্বিং বয়েজ এইরকম একটা বিষয়। এখন তো আর ক্লাইম্বিং বয়েজ নাই, তার মানে কি রুব্রিক্সটা কি আমরা ডাস্টবিনে ফেলে দেবো? ডেফিনেটলি না, আমরা কিন্তু ডাস্টবিনে এটাকে ফেলবো না। এই রুব্রিক্সটা আমাদের সমাজের প্রেক্ষাপটেও আমরা কিন্তু চালাতে পারবো। তো এইরকম বয়েজদেরকে নিয়ে কস্টিকামের ভয়, যে তারা শারীরিকভাবে বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আঘাত পেতে পারে, এই রুব্রিক্সতে কিন্তু এটাই বোঝাচ্ছে। আমি একটা কেস শেয়ার করি, তাহলে আপনারা এই বিষয়টা খুব ভালো করে বুঝে যাবেন। একটা মহিলা আসছে, বয়স 28 to 30 মতো হবে। মেয়েটার এক্সপ্রেশন গুলা, ফেসিয়াল এক্সপ্রেশন, জেস্টার এক্সপ্রেশন অনেকটা খোলামেলা টাইপের। হ্যাঁ, চোখে মুখে কথা বলে না কিছু মানুষ থাকে, মনে হয় যে খেলছে চোখ মুখ দিয়ে, চোখে মুখে কথা বলতেছে। তো মহিলাটা বোরখা পরে আসছে, কিন্তু মেকআপ, আমরা যে মহিলারা পরে যেটা মেকআপ করা নাই, বোরখাটাও বেশ স্টাইলাস। হাতে একটা পার্স নিয়ে আসছে, একদম স্টোন বসানো, খুব লুক্রেটিভ পার্স, মানে এনে টেবিলের সামনে রাখছে, দেখার মতো পার্স ছিল। তো আমার সামনে চেয়ারে বসেই সে বলা শুরু করে দিল যে, ডাক্তার সাহেব, গত 1 মাস থেকে সরি আমার বাম পায়ের গোড়ালি খুব ব্যথা করছে, খুব ব্যথা করে। মানে একটা মহিলা দেখতে সুন্দর, চোখে মুখে কথা বলে, সে মহিলা এসে চেয়ারে বসলো, বসে সে একদম ডাইরেক্ট অ্যাকশন কথা বলা শুরু করে দিল। তো এটা ডেফিনেটলি আমার কাছে তো একটু ওরকম লাগবে। আমি শুধু তাকাই আছি, দেখছি আমার সামনে ল্যাপটপের ইয়েতে তাকে দেখা যাচ্ছে। তো তাকাই আছি, সে বলেই চলছে এই হয়েছে ওই হয়েছে এরকম, মানে অনেকগুলা কথা বললো নন স্টপ। আমি দেখি কতখানি বলে। রুগী যখন বলতে চাই, প্রথমে দিকের কথা তখন রুগীকে বলতে দিতে হয়। আবার মানে আমি মনে হয় এর আগেও বলেছি যে রুগীর প্রথম কথা থেকে মেডিসিন সিলেকশন হয়ে যায়, আবার শেষ কথা থেকেও হয়। তাহলে ওই সময়গুলোতে ইন্টারাপ্ট করা যায় না, করা উচিত না। তো যাক, আমি তাকে বললাম যে ব্যথা কিভাবে হলো, ভারী কিছু তুলেছেন নাকি অন্য কিছু? রুগী বলছে না না না, আমি বেশি ভারী কিছু চাড়িনি, স্বাভাবিক কাজকর্মই করেছি। 1 মাস আগে কি হয়েছিল, যেহেতু ব্যথা 1 মাস করলো, 1 মাস আগে কি হয়েছিল যে তারপর থেকে ব্যথাটা শুরু হলো? তো রুগী বলছে যে 1 মাস আগে আমি জিমে গিয়েছিলাম, তো তারপর থেকে গোড়ালিতে ব্যথা হচ্ছে। তো মহিলাটার ফিগার ডেফিনেটলি খুব সুন্দর, এবং মানে একদম ফিনফিনে পাতলাও না, ফ্যাটও না, এই যে খুব সুন্দর মেইনটেইন করা ফিগার। তার বললাম আপনি জিম কেন শুরু করতে গেলেন? হ্যাঁ, তো বললো যে এই তো শুধু ফিট থাকার জন্য, আমার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে। আমি সাধারণত একটু পেশেন্টদের সাথে মজা করি, তো তাকে মজা করে বললাম যে কে বলছে আপনি মোটা, আপনি তো বেশ হালকা পাতলা, হ্যাঁ আপনাকে কেন জিম করতে হবে? তো রুগী হাসতে হাসতে শুধু ফিট থাকতে এবং অসুস্থ থাকতেই জিমে গেছি। আমি জিজ্ঞাসা করলাম আপনার বাসায় কে কে আছে? তিনি বলছেন যে আমার ছোট বোন, কি একটা নাম বললো, আমার বাবা মা, একটা বিড়াল, আমার একটা ডগিও আছে, আর আমার বড় ভাই সাকিব।
তো ও এখানে আমাদের সাথে থাকে না। মিয়াপাড়ায় আপনাদের কলেজ মানে আমার বাজারের এলাকায় আর কি। আপনাদের কলেজ আছে ওইখানে চলে গেছে। সেখানে একটা তার বাসার পাশে একটা জিম আছে। জিমের ঠিক পাশেই তার বাসা। তো ওখানে গিয়ে আমি জিম করি। আমি জিজ্ঞাসা করলাম, "আপনি কি করেন? আপনার প্রফেশন কি?" তো উনি বলতেছেন যে, "আমি একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ চাকরি এইচআর। এখানে একটা আমাদের রাজশাহীতে তো খুব বেশি গ্রুপ নাই আর এরকম প্রাইভেট ইন্ডাস্ট্রি টাইপের কিছু নাই। কয়েকটা আছে। তো সেখানে সে চাকরি করে।" তো আমি বললাম যে, "আপনার কি নিয়ে বেশি টেনশন? বাসা নিয়ে নাকি জবে?" তো আমি যখন অন্য কিছু না করে অনেক সময় হয় কি অনেক রুগী-টুগী দেখার পরে এনার্জিও থাকে না। তখন আমি আমার ক্ষেত্রে হয়, আমি ডাইরেক্ট ইয়েতে অ্যাকশনে চলে যাই। নিয়ম কিন্তু তা না। নিয়ম হচ্ছে আপনি পেশেন্টকে আগে কুল ডাউন করবেন, তাকে একটা জায়গায় নিয়ে যাবেন। আপনার আ ভাইব্রেশন রাতের আপনার আকাশে ইয়ে তুমি ওই লেভেল মতো আপনার পূর্ণিমা সেই চাঁদ, লেভেলে তাকে নিয়ে আসবেন। নিয়ে এসে তারাদের তারপর তখন ভিড়ে ইয়েগুলো তুমি করবেন। তো রূপে আমারও ইয়ে লাগছে না, আমি অপরূপ। ডাইরেক্টলি বলতেছি, তো "কি নিয়ে আপনার এত টেনশন? বাসা নিয়ে না জব নিয়ে?" তো আমার প্রশ্ন শুনে সে একটু মনে হলো যে হতভম্ব হয়ে গেল। তার কপালে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পারলাম। তারপরে তিনি একটু হালকা করে, "কোথাও না।" আমি জিজ্ঞাসা করলাম যে, "আপনার কোন হিলে ব্যথা করে? কোন গোড়ালিতে ব্যথা করে? বাম নাকি ডান?" তো সে বলছে, "বাম।" তো বাম মানে তো আমি তো আপনাদেরকে বারবারই বলি। তো আমারও একটা কনফিডেন্স ছিল। আমি খুব কনফিডেন্স দেখাবো। হ্যাঁ, একদম খুব কনফিডেন্ট। "হ্যাঁ, তাহলে তো আপনার সমস্যা বাসায়। টেনশন বাসায়, তাই না?" যখন এইভাবে একটু কনফিডেন্স নিয়ে তাকে ফোর্স করলাম, আমার কথা শুনে তো সে আরো ভ্যাবাচ্যাকা খাই গেছে, হতভম্ব হয়ে গেছে। খুব মানে টোনটাকে খুব লো করে ক্ষীণ কণ্ঠে বলতেছে, "বাড়িতে কোনো টেনশন নাই। হ্যাঁ, এই তবে টেনশন একটাই সাকি মানে আমার ভাই ভাই সাকিকে নিয়ে আমার টেনশন।" খুব ছোট্ট করে মানে লো টোনে কথাটা বলল। তো আমি বললাম, "কেন?" বলল যে, "আমরা আগে একসাথে বাসায় থাকতাম। কিন্তু সে তো বিয়ে করে ফেলে। তো তার বউটা খুব ডমিনেটিং। বিয়ের পরে আমাদের বাসায় রোজ ঝগড়া হতো। তাই বাবা একদিন তো রাগ করে বলে দিলেন যে, যা তোরা আলাদা থাক। এজন্য সে বাসা ছেড়ে মিয়াপাড়াতে বাড়ি ভাড়া করে থাকতেছে।" মানে আমাদের ওই কলেজ এলাকায় মিয়াপাড়া মিয়াপাড়া এলাকাতে বাড়ি ভাড়া। রাতের আকাশে তুমি পূর্ণিমা তো চাঁদ, ও আচ্ছা, তারাদের ঠিক আছে। ভিড়ে আমি তুমি বললাম যে, সাকি সাহেব কি প্রেম করে বিয়ে করছে? তাই না? মানে এটা খুব কমন সেন্স। ধরেন যে ছেলে যদি প্রেম করে বিয়ে করে বাবা মার মত তো থাকবেই না। তখন তো একটু অ্যাডজাস্টে প্রবলেম হয়। তো কিছু কিছু জায়গায় আপনাকে রোগীকেও তো একটু দেখাতে হবে। কথা দিয়ে ইমপ্রেস করতে হবে। তো উনি বলতেছেন, "হ্যাঁ।" আমি বললাম, "তাহলে তো সে তার ভালোবাসা নিয়ে সুখী থাকবেই। তাহলে আপনাদের এত টেনশন কিসের? আপনার টেনশনটা কি?" তো রোগী বলছে যে, "আমার ভাইয়ের বউ খুবই ডমিনেটিং। আর সাকি মানে বেসিক্যালি এই মহিলাটা তার ভাই হলো একদমই পিঠাপিঠি। একদমই পিঠাপিঠি। হ্যাঁ, ১-১.৫ বছর বা ২-২.৫ বছরের ছোট বড় আর কি। তো বলছে যে সাকি আমাকে বলে যে রাতের ঝগড়া করে, আকাশে রাগ তুমি করে সব পূর্ণিমা রান্না চাঁদ, করা বন্ধ করে দেয়। তারাদের ভিড়ে তাকে তুমি রূপে খেতে দেয় অপরূপ। না। আসলে ডাক্তার তোমায় সাহেব আমার গড়েছে বিধি ভাই যতন সাকি না করে, খুব মেধাবী যে ছেলে। দেখে সাকি পৃথিবীর খুব ওই মেধাবী ছেলে। নিশ্চুপ। তো সে সারা জীবন